তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, নতুন আর তরুণদের জয় জয়কার চারদিকে। অজস্র স্বপ্ন নিয়ে উদ্যমী এই তরুণরাই গড়বে নতুন আর সমৃদ্ধ বাংলাদেশ। সমৃদ্ধির দেশ আর সুন্দর দিনের প্রত্যাশায় আমরাও তাই এই সকালে অসংখ্য তথ্য নিয়ে হাজির হই চ্যানেল 24-এর আয়োজন সকাল 24-এ। আমন্ত্রণ কেওএস স্টিল নিবেদিত সকাল 24-এ। আজ সোমবার 28 শ্রাবণ 1431 বঙ্গাব্দ, 12 আগস্ট 2024 খ্রিস্টাব্দ। সাথে আছি আমি ইপসিতা জামান। দর্শক, শুরুতেই আজ দেখে নেব প্রধান পত্রিকাগুলোর প্রধান শিরোনামগুলো। শুরুতেই চলে যাচ্ছি সমকালে। রাজনীতির হাতিয়ার হওয়া পুলিশ খুঁজছে মনোবল। পুলিশকে বানানো হয় লাঠিয়াল বাহিনী। পরিবর্তন আসছে তাদের লোগো ও পোশাকে। পুলিশ সদস্যদের গড়ে তোলা হচ্ছে স্বাধীন কমিশন। 599 থানার কার্যক্রম শুরু, সেখানে চলছে শুধু নৈমিত্তিক কাজ। বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ না দিলে ধরে নেব তারা চাকরি করতে ইচ্ছুক নন, এমনটি জানিয়েছেন এম শাখাওয়াত হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন বহির্ভূত কাজ আর না করলে ধীরে ধীরে পুলিশ সংকট থেকে বেরিয়ে আসতে পারবে, সাবেক পুলিশ মহাপরিদর্শক নুরুল হুদা জানিয়েছেন। দর্শক, আপনাদেরকে আরেকটি আপডেট জানিয়ে রাখি। কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত পুলিশ সদস্যরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল সোয়াইব হাসান এ ঘোষণা দেন। এ সময় সবাইকে নিজ নিজ দায়িত্বে ফেরার আহ্বানও জানান তারা। কর্মবিরতিতে যাওয়া পুলিশ সদস্যদের বেশিরভাগ দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানান তারা। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের আইজিপি, র্যাবের ডিজি সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে হতাহতের ঘটনার পর গেল 6 আগস্ট কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ পুলিশ অধীনস্থ কর্মচারী সংগঠন। দর্শক, এই পর্যায়ে আমরা একটু থানার খোঁজ খবর জানতে চাই। সে বিষয়ে জানতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহসান সাদিক। আহসান, আমাদের একটু জানাবেন নারায়ণগঞ্জে থানার কার্যক্রম শুরু হয়েছে কিনা এবং সেখানে সেবা কার্যক্রমের কি অবস্থা এই মুহূর্তে? ইপসিতা, গতকাল থেকে কিন্তু নারায়ণগঞ্জের যে 7টি থানা রয়েছে এখানে সেনাবাহিনী, আনসার এবং শিক্ষার্থীদের সহায়তা কিন্তু এই থানাগুলিতে স্বল্প পরিসরে কার্যক্রম শুরু হয়েছে এবং থানার এই কার্যক্রমকে যেন বেগবান করা এবং নিরাপত্তার, বিশেষ করে নিরাপত্তার যে বিষয়টি রয়েছে এটিকে মাথায় রেখে কিন্তু সবচেয়ে বেশি কাজ করে যাচ্ছেন যে সেনাবাহিনী এবং সেই সাথে আনসার এবং শিক্ষার্থীরাও কিন্তু তদারকি করে যাচ্ছেন প্রতিটি বিষয়। এবং জেলা প্রশাসন জানিয়েছে যে আসলে জনগণের নিরাপত্তা এবং জনগণের সেবা দেওয়ার জন্য যে পুলিশের কার্যক্রমটি সেটি পুরোদমে হয়তো একদিন দুই দিনের মধ্যে তাদের কার্যক্রমটি চালু হয়ে যাবে। এবং সেই সাথে আরেকটি তথ্য জানাই যে নারায়ণগঞ্জে যে সিদ্ধিরগঞ্জ যে থানাটি রয়েছে এটিতে আসলে হামলার শিকার হওয়ার কারণে গত 2 বা 3 দিন ধরে কিন্তু যে শিক্ষার্থী এবং সেনাবাহিনীর সহায়তায় থানা থেকে কিন্তু সংস্কারের একটি উদ্যোগ কিন্তু গতকাল পর্যন্ত আমরা দেখতে পেরেছি। এবং আরেকটি বিষয় যে লুণ্ঠিত যে সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুণ্ঠিত হওয়া যে সকল অস্ত্র রয়েছে এগুলিকে উদ্ধারের জন্য কিন্তু সেনাবাহিনী, সেই সাথে শিক্ষার্থী এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কাজ করে যাচ্ছেন। এবং ইতিমধ্যে কিন্তু থানা থেকে লুণ্ঠিত হওয়া অস্ত্র এবং যে গোলাবারুদ রয়েছে সেগুলিকে কিন্তু যে র্যাব বা সেনাবাহিনীকে কিন্তু আমরা আসলে উদ্ধার করতে দেখেছি গত 2 দিন আগে। তো 7টি থানার কার্যক্রম কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেছে এবং যে থানাতে যে সকল কর্মরত পুলিশ রয়েছেন তাদেরকে কিন্তু গতকাল সকাল না হোক আমরা কিন্তু দুপুরের পর থেকে কিন্তু তাদের কর্মস্থলে কিন্তু আমরা আসলে যোগদান করতে দেখেছি। তো সব মিলে বলা যায় আসলে স্বল্প পরিসরেই কিন্তু আসলে 7টি থানার কার্যক্রম শুরু হয়ে গেছে। তো এই হচ্ছে আসলে থানা কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি। ইপসিতা। সাদিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যেমনটি জানছিলাম নারায়ণগঞ্জে কিন্তু ইতোমধ্যে প্রায় 7টি থানায় কার্যক্রম শুরু হয়ে গেছে। চলে যাচ্ছি পরবর্তী শিরোনামে, পড়ছিলাম সমকাল।
ইসলামী ব্যাংক দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলি। যুবদলের নেতার নেতৃত্বে হামলায় ৬ জন গুলিবিদ্ধ। এস আলমের নথি গায়েবের চেষ্টার অভিযোগ, কেন্দ্রীয় ব্যাংকের কঠোর হুঁশিয়ারি। ৭,৮৫৩ কোটি টাকার খেলাপি ঋণের তথ্য গোপন। প্রকৃত তথ্য আড়াল করে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন সোশ্যাল ইসলামী ব্যাংকের ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করার সুযোগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। দর্শক, চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়, যাব দৈনিক ইত্তেফাকে। এখন রাজনীতি করা কঠিন হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা। চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে, দখল চাঁদাবাজি করলে পা ভেঙে দেবে সেনাবাহিনী, সড়কে কাজ করা শিক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়া হবে, এমনটি বলছিলেন নতুন নিয়োজিত স্বরাষ্ট্র উপদেষ্টা। শপথ নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। হাইকোর্টে সীমিত পরিসরে বিচার কাজ আজ থেকে শুরু হচ্ছে। দুদকের মামলায় খালাস পেলেন ডক্টর ইউনূস। যেমনটি পড়ছিলাম, ইসলামী ব্যাংকের দখল নিয়ে উত্তেজনা চরমে। পুরনো ও নতুন কর্মীদের হাতাহাতি, গুলিবর্ষণ, ৭ জন গুলিবিদ্ধ। এস আলমপন্থীদের ঢুকতে না দেওয়ার ঘোষণা। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়, পড়ব কালের কণ্ঠ। রাজনৈতিক দলের জন্য আইন হবে, সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা। যেমনটি পড়ছিলাম আগের পত্রিকায়। ব্যাংকের গোলাগুলি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এমনটি জানিয়েছেন। ইসলামী ব্যাংকের দখল নিয়ে গতকাল মতিঝিলে গোলাগুলির ঘটনা ঘটে। মালিকানা পরিবর্তনের দাবিতে একাধিক ব্যাংকে হয়েছে মানববন্ধন। চলে যাচ্ছি পরবর্তী শিরোনামে, প্রধান বিচারপতি ও 2 উপদেষ্টার শপথ গ্রহণ। এদিকে দর্শক, 1 সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্য কমানোর আলটিমেটাম, ভোক্তা অধিকারে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। বাজার নিয়ন্ত্রণে মধ্যরাতে কারওয়ান বাজার মনিটরিংয়ে নেমেছে শিক্ষার্থীরা। বাজার ব্যবস্থাপনার অনিয়ম ও অবৈধ সার্টিফিকেটের নথিপত্র ছাত্রদের হাতে তুলে দেওয়া হবে। দর্শক, এই ছিল মোটামুটি কালের কণ্ঠে। এবার চলে যাচ্ছি বণিক বার্তায়। 2009 সাল থেকে 2024 পর্যন্ত কারসাজি ও জালিয়াতির মাধ্যমে পুঁজিবাজার থেকে হাতিয়ে নেওয়া হয় লাখো কোটি টাকা। পুঁজিবাজারকে উন্নয়নের পরিবর্তে খাদের কিনারে নিয়ে যান সাবেক 2 চেয়ারম্যান। অভ্যুত্থানে ছাত্র জনতার পক্ষে ভূমিকা রাখেন সাবেক সেনা কর্মকর্তারা। অভ্যুত্থানের আগের দিন এক সংবাদ সম্মেলনে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া বলেন, উদ্ভূত এই রাজনৈতিক সংকটকালে আমরা ক্ষমতাসীন সরকারকে রাজপথ থেকে সশস্ত্র বাহিনীকে ছাউনিতে ফিরিয়ে নেয়ার আহ্বান জানাচ্ছি। আলাপ আলোচনার মাধ্যমে সংকট সমাধান করুন, এমনটি তিনি জানিয়েছিলেন। দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ শিরোনাম করা হয়েছে। মানবাধিকার সংগঠন অধিকারের তথ্য বলছে, 1.5 দশকে বিচার বহির্ভূত হত্যা 2699 ও গুম হন 677 জন। দর্শক, যেমনটি তুলে ধরা হয়েছে, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সবচেয়ে বেশি হয়েছে নির্বাচনের বছরগুলোয়। অন্যান্য বছরের তুলনায় যা ছিল দ্বিগুণ। এর মধ্যে 2018 সালে সর্বোচ্চ 466 জনকে হত্যা করা হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এ বছরই সর্বোচ্চ সংখ্যক মানুষ গুম হয়। কারাগারে মৃত্যুও ছিল তৃতীয় সর্বোচ্চ। দর্শক, চলে যাচ্ছি এবার প্রথম আলোয়। দেখে নিই প্রথম আলোর প্রধান শিরোনামগুলো। প্রতিবাদ, প্রতিরোধ, প্রত্যয়ে দীপ্ত গ্রাফিতি দেয়ালে দেয়ালে। দেশের কোনো ধর্ম নেই, দেশের কোনো বর্ণ নেই, দেশ আমার, দেশ তোমার। রাজধানীর ধানমন্ডির 7 মসজিদ সড়কে সরকারি শারীরিক শিক্ষা কলেজের সীমানা দেয়ালে আঁকা গ্রাফিতিতে লাল রঙে এ কথাগুলো লিখেছে অভ্যুত্থান ঘটানো তরুণ প্রজন্ম। যেমনটি আমরা ইনসার্ট পিকচারে দেখছিলাম।
এছাড়াও নিহতের সংখ্যা নিয়ে একটি তথ্য দেওয়া হয়েছে। 3 দিনই নিহত 326 জন। পুলিশ ও আওয়ামী লীগের গুলিতে নিহত হয়েছে মানুষ 4 থেকে 6 আগস্টের মধ্যে সবচেয়ে বেশি। পরে হামলা হয়েছে আওয়ামী লীগ ও পুলিশের ওপর। সর্বশেষ একটি শিরোনাম যেটি জানছিলাম তেমনই পড়ছি। কাজে ফিরছে পুলিশ, বদলাচ্ছে তাদের পোশাক। দেশের 639টি থানার মধ্যে গতকাল বিকেল পর্যন্ত 599টি থানার কার্যক্রম সীমিত পরিসরে শুরু হয়েছে। দর্শক, প্রথম আলোতে পড়ছিলাম গ্রাফিতি নিয়ে একটি চমৎকার শিরোনাম। তারুণ্যের মুষ্টিবদ্ধ হাতে অস্ত্র এখন রং তুলিতে। স্লোগান মিছিল পেরিয়ে যেখানে প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে গ্রাফিতি, যে রঙে নিরেট দেয়ালগুলোও যেন রক্ত মাংসেরই মানুষ ধারণ করে আছে জুলাইয়ের দিনলিপি, যেখানে কলরব হোক প্রতিবাদ, জাগুক বিবেক। জানাচ্ছেন নীল মাহবুব। ক্যামেরায় জাহাঙ্গীর আলম রতন ও মুমিনুল হক আফান ছিলেন। স্লোগান নেই, মিছিল নেই, শুধু বারুদ সম প্রতিবাদে ক্ষোভ, দ্রোহ আর স্বপ্নের ভাষা আছে। পরের প্রজন্মকে শুধু 52 নয় 24-এর গল্প শোনাবো। সংগ্রামের মুষ্টিবদ্ধ হাতগুলো এখন যেন রঙের খামার। দেয়াল জুড়ে প্রজন্মতায় রক্তাক্ত জুলাইয়ের প্রচ্ছদ এঁকে যায়। কিছু সময় সব সময়ের গল্প হয় প্রতিবাদের প্রতিচ্ছবি। বর্তমান প্রেক্ষাপট যেন সেই ইতিহাস, আর নানা রঙের শহুরে দেয়ালগুলো সেই রক্ত, ঘাম আর অশ্রুর স্বাক্ষর। সব গ্রাফিতি যেন বাক স্বাধীনতার এক একটি স্পষ্ট উদাহরণ। আমরা কি বলতে চাচ্ছি সেটা আমরা কখনো কনফিডেন্টলি বলতে পারছিলাম না। এখন আমরা রীতিমতো রাস্তায় খোলা সবার সামনে বসে বসে আমরা আমাদের প্রতিবাদী ভাষাটা আমরা চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারছি। তো এই যে একটা বিজয়, এত বছর পরে এই বিজয়টা যে আসলে এভাবে, সেটা যেন প্রতিটা মানুষ যখন রাস্তা দিয়ে যাচ্ছে, তারা যখন গ্রাফিতিগুলো দেখবে, তাদেরকে যেন এই জিনিসটা স্মরণ করিয়ে দেয় যে আমরা কত কষ্টের পরে এই স্বাধীনতাটা পেয়েছি এবং এটা রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। শিক্ষার্থীরা বলছেন শহুরে দেয়াল অসুস্থ, জীর্ণ শীর্ণ, চলছে তারই চিকিৎসা। যা ছিল দৃষ্টিকটু সব ঘষে মেজে দৃষ্টির নন্দনে চলছে সময়টাকে গেঁথে দেবারই প্রচেষ্টা। সাথে বুলেট ভেদ করা প্রাণের সমীপে শ্রদ্ধার উৎসর্গনামাও। অকথ্য কিছু কথা ছিল, তো সেগুলো মুছে প্রতিবাদের ভাষা যদি শুদ্ধ করে ফুটিয়ে তোলা যায়, সুস্থভাবে মানুষের কাছে পৌঁছায়, সেটারই একটা প্রচেষ্টা চলছে। কোথাও ভিজে যাওয়া পথ আগলে রাখছে আবু সাইদের প্রতিবিম্ব, কোথাও আবার ক্ষত মুছে পুনর্জন্মের বাংলাদেশের প্রত্যাশা। চোখে পড়ে ভাসানীর ফাতেমা চূড়া, পানির বিনিময়ে মুগ্ধর স্বাধীনতার অবর্ণনীয় তৃষ্ণা। কোথাও আবার দেয়াল জুড়ে এভাবেই গেঁথে আছে ক্যালেন্ডারের পাতা থেকে উঠে আসা জুলাইয়ের প্রতিটি দিনলিপি। অতীতকে বর্তমানের আতশ কাছে দেখার এই যে আঁচড় কাটা দাগ দেয়াল জুড়ে, গড়ুক তা ভবিষ্যতের বিবেক। প্রসারিত হোক আশাবাদী চোখের দৃষ্টিসীমার দূরদর্শিতা। ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে থাকা দেয়ালের উদ্ভাসিত রঙের এতটুকুই তো শুধু চাওয়া। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা। চমৎকার একটি প্রতিবেদন দেখছিলাম। প্রতিবাদের ভাষা আসলে কলম আর গ্রাফিতিতেই হোক। হিংসা, প্রতিহিংসা, সহিংসতা এবং দুর্নীতি দেশ থেকে চিরতরে মুছে যাক। আয়োজনের এই পর্যায়ে নিচ্ছি কেউ স্টিল নিবেদিত সকাল 24-এর একটি বিরতি। সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ কেউ স্টিল নিবেদিত সকাল 24-এ। আমরা যেমনটি পড়ছিলাম কালের কণ্ঠে, আজকের শিরোনাম, 1 সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্য কমানোর আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা এরই মাঝে নানা উদ্যোগের মাধ্যমে বাজার মনিটরিং করছে বিভিন্ন জেলায় এবং শুরু হয়েছে বিভিন্ন জেলায়, যার প্রভাব পড়তে শুরু করেছে বাজারের নিত্য পণ্যে। চলুন দর্শক সরেজমিনে বাজার পরিস্থিতি জেনে আসি। ভোলা থেকে আছেন আমাদের সহকর্মী আদিল হোসেন তপু। শিক্ষার্থীরা তো ইতোমধ্যে বাজার মনিটরিং করছেন, আজ বাজার দর কেমন দেখছেন এবং সেই মনিটরিংয়ের তো সুফলও আসতে শুরু করেছে। সেই সাথে ইলিশ মাছের জেলা কিন্তু ভোলা, ইলিশ মাছের সরবরাহ এবং দাম দর কেমন দেখছেন আমাদের জানাবেন। ইপসিতা, শুভ সকাল। আসলে দ্বীপ জেলা ভোলায় কিন্তু এই বাজারের কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু একরকম উচ্চ মূল্যে যাচ্ছিল, সেটি কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। আপনি জানেন যে সরকার পতন হওয়ার পরে একটা রকম যে বাজার যে সিন্ডিকেটটি ছিল, সেই সিন্ডিকেটটি একরকম ভেঙে গেছে। তো সেই ক্ষেত্রে পণ্যের দাম কিন্তু কিছুটা কমতে শুরু করেছে। আমরা যদি ভোলা এই মুহূর্তে আছি ভোলার নতুন বাজারে আমরা যেটি দেখেছি যে শিক্ষার্থীরা তারা সড়ক শৃঙ্খলা ফিরানোর পাশাপাশি কিন্তু বাজার মনিটরিং কিন্তু কার্যক্রম শুরু করেছে। সেই ক্ষেত্রে বাজারে যে সিন্ডিকেটটি ছিল সেটি কিন্তু আস্তে আস্তে ভেঙে গেছে। সেই ক্ষেত্রে ভোলার বাজারে কিন্তু এখন বিভিন্ন ধরনের শাকসবজির দাম কিন্তু কিছুটা কমে আসে, সেটি 5 থেকে 10 টাকা ধরে কিন্তু কমে আসছে। তবে অন্যদিকে যদি আমি বলি যে ভোলার এই বাজার সিন্ডিকেটের প্রভাবটা যদি এইখানের পণ্যগুলো যদি সঠিকভাবে তারা দাম পায়, বিক্রেতারা বলছেন, তাহলে হয়তোবা এই সিন্ডিকেটই হয়তোবা থাকবে না। আর অন্যদিকে যদি ইলিশ মাছের কথা বলি, ইলিশ মাছ কিন্তু এই মুহূর্তে ইলিশের একটি ভরা মৌসুম চলছে, কিন্তু ভরা মৌসুম চললেও সেই ক্ষেত্রে কিন্তু ইলিশের দাম কিন্তু কমেনি। তারপরও সেই সব জায়গায় যে সিন্ডিকেটগুলো ছিল সেগুলা একরকম কমে যাওয়ার কারণে কিন্তু সেই দাম কিন্তু এখন পর্যন্ত সেভাবে কম দামে কিনতে পারছে না বলে ক্রেতাদের সাথে আমরা কথা বলেছিলাম। এছাড়া আমরা ভোলার বিভিন্ন পয়েন্টে দেখেছি যে শিক্ষার্থীরা বাজারে এসব বাজারে তারা দাম দেখছেন। অন্যদিকে প্রতিটি দোকানে তারা বলছেন কোনো ধরনের চাঁদা না দেওয়ার জন্য তারা অনুরোধ করেছেন। পাশাপাশি তারা কিন্তু প্রতিটি দোকানে কিন্তু দাম নির্ধারণ, যেসব দাম নির্ধারণ সেটি টাঙিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছে। আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো যে এখন আগের থেকে কেমন দাম দেখছেন বাজারে, এখন পণ্যের বিক্রি করতে যে কোনো সমস্যা হচ্ছে কি? আগের তুলনায় পণ্য বিক্রি করতে এখন কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আগের তুলনায় বর্তমানে সবকিছু রেট একটু নিয়ন্ত্রণে, কিন্তু চাউলের বাজারটা একটু বাড়তি। চাউলের বাজারটা নিয়ে সরকার যদি একটু দেখে তাহলে হয়তো জনগণের আর একটু স্বস্তি ফিরে আসবে। শিক্ষার্থীরা যে বাজার মনিটরিং করছে, এতে কতটুকু দাম কমেছে বলে মনে করেন? আগের তুলনায় সব প্রত্যেক মালের প্রতি 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা এরকম। যেমন গোস্তের বাজার ছিল 730 টাকা, 750 টাকা। শিক্ষার্থীরা সেটা নির্ধারিত মূল্য দিচ্ছে এখন 650 টাকা। খাসি 900 টাকা ছিল, এখন 800 টাকা। ওই রেট তালিকা লেখা হয়েছে আর কি, ওই পরিমাণে বিক্রি করতে হবে। তারা আবার বাজার আয় মনিটরিং করে দেখে সবকিছু ঠিক মতো আছে কিনা। কেউ চাঁদা নিছেনি, কেউ আপনার ওই বাজারের চান্দা খাজনা এগুলো নিয়েও তাদের বিশেষ ভালো ভূমিকা আছে। ধন্যবাদ। আমরা শুনছিলাম ভোলার ব্যবসায়ীরা বলছিলেন যে আসলে মোটামুটি এখন স্বাভাবিক অবস্থা আছে। সরকারের পাশাপাশি যদি এখন শিক্ষার্থীরা এই ধরনের বাজার মনিটরিং করতে পারে হয়তোবা তাহলে দামটি নিয়ন্ত্রণ থাকবে। এবং যারা ক্রেতা তারা বলছেন যে শিক্ষার্থীদের এই উদ্যোগটি তারা সাধুবাদ জানিয়েছেন। তারা বলছেন এই ধরনের উদ্যোগটি যদি সবসময় বলবৎ থাকে তাহলে হয়তোবা বাজার সবসময় নিয়ন্ত্রণ থাকবে এবং ব্যবসায়ী এবং ক্রেতাদের মধ্যে একটা ভারসাম্য থাকবে বলে মনে করেন। ভোলার বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। তপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যেমনটি জানছিলাম, সরকার পতনের পর সিন্ডিকেট ভেঙে যাওয়ায় দাম কিন্তু এমনিতেই কমে এসেছে। তার মধ্যে শিক্ষার্থীরা মনিটরিং করছেন। আমরাও আশা করি খুব দ্রুত বাজার পরিস্থিতি আমাদের স্বস্তি ফিরিয়ে দেবে। এই পর্যায়ে চলে যাব আবহাওয়া বার্তায়। দেখব গেল 24 ঘন্টার আবহাওয়ার রেকর্ড এবং আজকের সারা দিনের আবহাওয়ার পূর্বাভাস। ঢাকায় গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.3 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.7 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে 32.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.3 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.7 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.1 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস।
বরিশালের সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রামগতিতে 25 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফরিদপুরে 34.1 ডিগ্রি সেলসিয়াস। সকল বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া বার্তা দিয়ে যেমনটি জানছিলাম, আজ কিন্তু বৃষ্টি হতে পারে। বাইরে বের হওয়ার সময় অবশ্যই সতর্কতা মেনে বের হবেন। এই পর্যায়ে আমরা ইতিহাসের এই দিনে জেনে আসব, যেটি আমাদের নিয়মিত আয়োজন। দেখে আসবো আজকের এই দিনে ইতিহাসের কোথায় কি ঘটেছিল। 1765 সালের আজকের এই দিনে মোগল সম্রাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি তুলে দেন। 1877 সালের আজকের এই দিনে টমাস এডিসন গ্রামোফোন উদ্ভাবন করেন। 1944 সালে জার্মান নাৎসি বাহিনীর সপ্তাহব্যাপী ধ্বংসযজ্ঞ বন্ধ হয়। এ সময়ের মধ্যে প্রায় 40,000 লোক হত্যা করে তারা। 1949 সালের আজকের এই দিনে জেনেভায় যুদ্ধবন্দী ও যুদ্ধাহতদের সাথে আচরণ বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন অনুমোদন লাভ করে। 1960 সালে প্রথম যোগাযোগ উপগ্রহ ইকো-1 মহাশূন্যে উৎক্ষেপণ করা হয়। 1985 সালে জাপান এয়ারলাইনের যাত্রীবাহী বিমান ওগুরা পর্বতে বিধ্বস্ত হলে 520 জনের মৃত্যু হয়। দর্শক, আজ এ পর্যন্তই। কেউ স্টিল নিমিত্ত সকাল 24-এ।